অগণিত ছাত্র জনতা ও নাগরিকের জীবনের বিনিময়ে অর্জিত নতুন করে স্বাধীনতা অর্জনের মাস আগস্ট আজ বিদায় নিচ্ছে। 2024-এর এই ঐতিহাসিক আগস্ট ছিল একদিকে 36শে জুলাই অর্জনের মাস, অন্যদিকে কর্তৃত্ববাদী সরকারের পতনের মাসও। 24-এরই আগস্টে তরুণ যুবরা লাল সবুজের বাংলাদেশকে নতুন করে ভালোবাসতে শিখেছে, একই সাথে 16 কোটি মানুষকে দেশের নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়েও দিয়েছে। সব মিলিয়ে গেল জুলাই আগস্টে দেশের 16 কোটি মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছে তরুণ কিশোর ও যুবরা। তবে নতুন পথ কেমন হবে, তাদের ভাবনায় কি রয়েছে, রাজনৈতিক দলগুলোর ভোট ও ক্ষমতার ভাবনাকে পাশে রেখে দেশ সংস্কারের কাজ কতটুকু এগিয়ে নিতে পারবে ছাত্র জনতা? দর্শক, এখন প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমাদের আজকের আলোচনার বিষয় গণমানুষের জয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে আছেন গণমানুষের রাষ্ট্র সংস্কারের অন্যতম চিন্তক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। স্যার, আপনাকে স্বাগত। স্যার, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, নতুন করে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার, একটি তো নতুন করে স্বাধীনতা, বিশেষ করে আমাদের যারা ছাত্র যুবক বা তরুণ প্রজন্ম বলছে দ্বিতীয় স্বাধীনতা, আবেগে বলছে, একটা অর্জনের কথা বলছে, কিন্তু এখন যেটি সামনে এসে দাঁড়িয়েছে রাষ্ট্র সংস্কার, এটি নিয়ে আপনারাও কাজ করছেন, ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি চিন্তা করছেন? চিন্তাটা প্রাথমিকভাবে খুবই পরিষ্কার। সেটা হলো রাষ্ট্রের অবস্থা তো খুব ভালো নয়। এটা যে এখনই বলা হচ্ছে, এই মুভমেন্টের পর বলা হচ্ছে তা কিন্তু নয়, বহুদিন থেকে বলা হচ্ছিল। এমনকি গত সরকারের আমলেও প্রচণ্ড নিয়ন্ত্রণের মধ্যেও কিন্তু লোকে অনবরত বলেছে যে রাষ্ট্রের অবস্থা ভালো নয়। রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে একটা কাঠামো, তার অধীনে আরও বিস্তর কাঠামো। তো ওই কাঠামোগুলোর অবস্থা ভালো নয়, তার মানে রাষ্ট্র ঠিকমতো ফাংশন করছে না। এই যে রাষ্ট্রকে যদি আমরা ফাংশনাল করতে পারি, রাষ্ট্রের অর্গানগুলো যদি ঠিকমতো কাজ করে, তাহলে কি হয়? তাহলে এই যে বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু আসলে জনসংখ্যার দিক থেকে তো ছোট নয়, প্রায় 17-18 কোটি মানুষ এখানে বসবাস করে। তো রাষ্ট্র যদি ঠিকমতো কাজ করতে পারে, অথবা এখন যা করছে তার চেয়ে যদি কিছুটা ভালো কাজ করতে পারে, এই বিপুল পরিমাণ মানুষই কিন্তু আসলে সরাসরি উপকৃত হবে। ফলে এই রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটা সবার এত মানে আমরা বলবো প্রায়োরিটিতে রয়েছে। হ্যাঁ, অগ্রাধিকার ভিত্তিতে মানুষ এটার কথা বলছে। এবং সবচেয়ে জরুরি কথাটা হলো যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সম্ভবত স্বাধীনতার পরের সময়ের মতো এখন আমরা আরেকটা সময় পেয়েছি, যেটা এই ধরনের কথা বলার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য, স্বপ্ন দেখার জন্য এবং বাস্তবে কাজে নেমে পড়ার জন্য সবচেয়ে অনুকূল সময়। তার মানে হলো, যদি ভাবনার কথা বলেন, তাহলে আমরা বলবো যে যে কোনো নাগরিকের যে যেখানে আছে, যার যেখানে স্টেক আছে, যার যেখানে এজেন্সি আছে, তার তো আসলে এরকমই ভাবা উচিত যে আমাদের রাষ্ট্রকে অপেক্ষাকৃত কার্যকর করার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। স্যার, কিছুক্ষণ আগেই সম্ভবত আপনারই ছাত্র বা আপনার ছোট ভাই হবে মাহফুজ আলম, যে বর্তমানে কিনা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তারা একটি সংবাদ সম্মেলন করেছে, বা আজকে আপনি জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সেটি শেষে সেখানে প্রেস সেক্রেটারি এবং সহকারী একান্ত সচিব যে দুজনই কথা বলেছে, সেখানে মাহফুজ আলম বলেছে যে সংবিধান সংশোধন হবে নাকি নতুন সংবিধান হবে, সেটি নিয়েও একটি আলাপ আলোচনা চলছে। তো নতুন সংবিধান কথাটা কিন্তু এসছে, এটি কতটুকু দেশের জন্য মঙ্গল বা নতুন কোনো স্বপ্ন এখানে রয়েছে কিনা? না, নিশ্চয়ই রয়েছে। সংবিধানের ব্যাপারে একটা আলাপ তো দীর্ঘদিন ধরে চলছে। একটা আলাপ হলো যে আমাদের হয়তো শুরুতেই একটা ভালো সংবিধান ছিল, পরবর্তীকালে নানানভাবে এটা পরিবর্তিত হয়েছে এবং খারাপ হয়েছে। আরেকটা আলাপ হলো যে গত সরকার তার নিজের সুবিধা মতো সংবিধানকে ব্যাপক পরিমাণ কাটছাঁট করেছে, কিংবা এমন কতগুলো ব্যাপার যোগ করেছে যেগুলো ভালো হয় না। এই যে আলাপগুলো কিন্তু ওই সরকারগুলোর সময়ই ছিল, নতুন কিছু নয়। এবং একই সঙ্গে আরেকটা কথা প্রচলিত আছে, মানে চালু আছে আগে থেকেই, যে আমাদের আগের সংবিধান হোক কিংবা পরে যা দাঁড়িয়েছে সেই সংবিধান হোক, এটাতে
ব্যাপক পরিমাণ সংস্কার করা ছাড়া আসলে আমাদের রাষ্ট্রকে ফাংশনাল করার জন্য সংবিধান যেইভাবে কাজ করতে পারে বা সাহায্য করতে পারে কিংবা একটা রূপরেখা উপস্থাপন করে পরিচালিত করতে পারে, সেই পর্যায়ে আনা যাবে না। তার মানে হলো সংবিধানের সংস্কার এবং ব্যাপক সংস্কারের কথা কিন্তু শুধু যে এই 5 আগস্টের পরে বলা হচ্ছে, ব্যাপারটা মোটেই এরকম নয়। এটা একটা ঢাকায় বাংলাদেশে নাগরিক সমাজে সচেতন মানুষের মধ্যে এবং যারা আইন ও সংবিধান নিয়ে ওয়াকিবহাল রাষ্ট্র সম্পর্কে ভাবে, এদের একটা খুবই কমন আলোচনার বিষয়। সেটা তো আগে এত মুক্ত বা এত স্বাধীনভাবে বলা যেত না, যেটাতে এখন সবাই বলছে। আগে হয়তো আপনারা কিছু মানুষ বলতেন বা ক্যাম্পাসের মধ্যে বলতেন, সেটা এখন প্রকাশ্যে বা স্বাধীনভাবে সবাই সব জায়গায় বলতে পারছে। না, একটু করতে হয়, সংশোধন করতে হবে। সেটা হলো সংবিধান সংশোধনের কথা, সংস্কারের কথা, যেটা রাষ্ট্র সংস্কারেরই আসলে অন্য নাম, আসলে অন্য প্রকাশ বা একটা বড় কাজ, ওটার অংশ হিসাবে সেটার কথা বহু লোক বললেও এখন যে নতুন সংবিধানের কথাটা এসছে, এটা কিন্তু আগে এইভাবে বলা হয়নি বা বলার প্রসঙ্গ ছিল না। এই প্রসঙ্গটা নতুন। কিভাবে সেটা করা যাবে, তার এজেন্সি কারা, কিভাবে সেখানে সমগ্র মানুষের প্রতিনিধির বন্দোবস্ত করে তাদের প্রত্যেকের স্বর সংবিধানে সংযুক্ত করা যাবে, সেই ব্যাপারে ব্যাপকভাবে অস্পষ্টতা আছে। এবং সেই অস্পষ্টতার কারণও আসলে আমাদের এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, যেটাকে আমি ছাত্র জনতার অভ্যুত্থান এই নামেই চিহ্নিত করি এবং করতে চাই নানান কারণে, ওই তার প্রকারের মধ্যে কিন্তু তার কারণটা আছে, যে এখন যে জটিলতাটা আছে। তার মানে যদি অনেকের আকাঙ্ক্ষা হয় যে সংবিধান ব্যাপকভাবে সংশোধন করবে, সংস্কার করবে, তার জন্য একটা কর্মপ্রণালী আস্তে আস্তে আসলে প্রস্তাব করতে হবে এবং বহুজনের সঙ্গে আলাপের ভিত্তিতে সেটা তৈরি করে উঠতে হবে। আবার যদি নতুন সংবিধানের কথা বলা হয়, তার জন্য কিন্তু আসলে সংবিধান সভার প্রয়োজন হবে। সেটা কিভাবে গঠিত হবে, তার পদ্ধতি কী হবে, সেটা নিয়েও কিন্তু আরও, এখন তো এটা আছে প্রস্তাবের মধ্যে, এটা আছে তত্ত্বের মধ্যে, এটা আছে আকাঙ্ক্ষার মধ্যে। সেটা কিভাবে একেবারেই কার্যকর একটা পর্যায়ে প্রবেশ করবে, কর্মসূচির মধ্যে প্রবেশ করবে, সেটা কিন্তু এখনো অনেক বাকি। বাস্তবায়ন যখন করবেন তখন সেটা আলোচনায় আসবে, সেটা একটু পরে, এখন দেরি আছে। মানে অনেকগুলো পর্ব আছে এর মাঝখানে, যেটা পেরিয়ে আসলে ওই জায়গায় পৌঁছাতে হবে। আমরা সেই আলোচনা এখনো পৌঁছাই নাই। জি, তারপরে ফিরবো। দর্শক দেখছেন এখন প্রকাশ। এখানে আর একটি বিষয় জানতে চাই, এই যে সংস্কারের কথা আসছে, রাষ্ট্র সংস্কার, একই সঙ্গে সংবিধান, নতুন সংবিধান হবে নাকি সংশোধন হবে, আলোচনার বিষয় এগুলো। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কার, এটি যেমন ছাত্র জনতা করতে চাইছে, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের চালাচ্ছে বা শিখরে রয়েছে তারা, এমনকি ছাত্ররাও সংস্কার করার জন্য সময় চাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি কিংবা জামায়াত, তারা বলছে দ্রুত নির্বাচন। এই যে দুটি বিষয় নিয়ে, সংস্কার আর নির্বাচন, এটি নিয়ে একটি নতুন করে কোনো ঝামেলা দেখছেন কিনা? এটা তো সম্ভাবনা প্রথম থেকে ছিল এবং ক্রমশ এটা বাড়বে ডেফিনেটলি। আমাদের একটা কথা পরিষ্কার থাকতে হবে যে এখনকার যে রাজনৈতিক কন্ডিশন, এই রাজনৈতিক কন্ডিশন বা অবস্থাটা আসলে তৈরি হয়েছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন আমি একটু আগে অন্য প্রসঙ্গেই বলেছিলাম যে আমি এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলতে চাই। এই ছাত্র জনতার অভ্যুত্থান বলার কারণটাই হলো আসলে যে ওটা ওই রকম অভ্যুত্থান ছিল বলেই আসলে এখনকার পরিস্থিতিটা তৈরি হয়েছে। যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে যদি ঘটনাটা ঘটতো, যদি একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বে ঘটনাটা ঘটতো, তাহলে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন হতো। কারণ রাজনৈতিক দলের কর্মসূচি থাকে, তার কতগুলো ভিত্তি বা বুনিয়াদি লক্ষ্য থাকে, দর্শন থাকে, ফলে তার সংবিধান কেমন হবে তারও কিন্তু একটা মোটামুটি রূপরেখা দলীয়ভাবে থাকে। আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটা কানেকটা নতুন রূপও পায়। যাই হোক না কেন, তার মধ্যে কোনো শূন্যতা থাকে না। কিন্তু এটা যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থান, তার মানে এটার অন্তত শুরুর অনেক দিন এটা বেসিক্যালি ছাত্রদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। পরে যখন এতে সমস্ত শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে, যখন সমস্ত মানুষ যুক্ত হয়েছে, তাদের আকাঙ্ক্ষার কথা, আকাঙ্ক্ষার প্রকাশ এর মধ্যে তারা পেয়েছে বলেই যুক্ত হয়েছে, এবং কোনো অভ্যুত্থানই আসলে শেষ পর্যন্ত কোনো নেতার, কোনো দলের, কোনো কর্মসূচির অধীনে থাকে না। এটা যখন ওটাকে ছাড়িয়ে যায় তখনই সেটা আসলে অভ্যুত্থান হয়। এখানেও তাই হয়েছে। হওয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন পরিস্থিতিতে পৌঁছেছি, একটা সম্ভাবনার মধ্যে পৌঁছেছি। কিন্তু একই সঙ্গে ওই সংকটটা তৈরি হয়েছে যে এখানে আগে থেকে এমন কোনো স্টেক হোল্ডার, পলিটিক্যাল রাজনৈতিক কোনো স্টেক হোল্ডার ছিল না যাদের মত অনুযায়ী আসলে এখন পরিবর্তনগুলো ঘটতে পারে। সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, এই
পদ্ধতিতে পাচ্ছি, আমরা তার কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করছি। প্রশ্ন হলো তাহলে যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থানটা কি? এখানে দুটো কথা পরিষ্কার করে খেয়াল রাখতে হবে। সেটা হলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এই আন্দোলনে বড়ভাবে অবদান রেখেছে, এবং যেহেতু তাদের বিপুল পরিমাণ জনসমর্থন আছে, তাদের এক মুহূর্তে বিপুল পরিমাণ মানুষকে মোবিলাইজ করার ক্যাপাবিলিটি আছে, ফলে তারা কিন্তু রাজনীতির অঙ্গনে প্রধান স্টেক হোল্ডার। তাদের সঙ্গে আলাপ আলোচনা বাদ দিয়ে, তাদের সম্মতি বাদ দিয়ে আমরা আসলে রাষ্ট্র সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে এটা মনে রাখতে হবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল এটা তাদের নামে হয় নাই, তাদের কর্মসূচি থেকে হয় নাই। তারা অংশগ্রহণ করেছে, কিন্তু কার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে? ছাত্রদের। তারা বৈষম্য বিরোধী যে কমিটি ছিল, আন্দোলন ছিল, ছাত্ররা ছিল, তাদের কর্মসূচির সঙ্গে কাজ করেছে। এই কথার মানে কি? এই কথার রাজনৈতিক তাৎপর্য কিন্তু বিপুল। ওই রাজনৈতিক তাৎপর্যটা হলো যে ওই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষাটা ইতোমধ্যে মাঠে, রাস্তায়, আন্দোলনে পরিস্ফুট হয়েছিল, বড় দলগুলো আসলে তাদের নিজ দলের বেশ কিছু কর্মসূচি, বেশ কিছু লক্ষ্য, আদর্শ এগুলো স্থগিত রেখে তারা ওই ভাষার সঙ্গে যুক্ত হয়েছে। একদমই। তার মানে এটার সঙ্গে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার মানেই হলো এই যে ওই কর্মসূচির মধ্য দিয়ে, ওই আন্দোলনের মধ্য দিয়ে তারা আসলে কথা দিয়েছে, জনগণকে কথা দিয়েছে যে আমরা আসলে এই বিষয়ে খুব বেশি তাড়াহুড়ো করব না, আমরা আমাদের যে অস্তিত্ব সেটা কমপ্লিটলি এই কর্মযজ্ঞের মধ্যে প্রকাশ করার চেষ্টা করব না। কারণ এখানে একটা সমস্ত কিছু মিলিয়ে একটা যেটাকে বলে উইল, জনগণের আকাঙ্ক্ষা, পিপলস উইল, এটা তৈরি হয়েছে, আমরা তার পক্ষে কাজ করব। তার মানে এটা ভাইস ভার্সা। একদিকে রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন আছে এবং তাদের বর্তমান স্টেক আছে খুব বড় জনগণের উপর। আবার একই সঙ্গে যেই অভ্যুত্থানের পরিস্থিতির কারণে আমরা বর্তমান রাজনৈতিক সুবিধার মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে কিংবা সংস্কারের সম্ভাবনার মধ্যে আছি, তাতে রাজনৈতিক দলগুলোর যেই ধরনের অংশগ্রহণ সেটা দাবি করছে যে রাজনৈতিক দলগুলো আসলে খুব বেশি তাড়াহুড়া করবে না। ফলে এই দুটো মিলেই আসলে অগ্রসর হতে হবে। সেই সময়টুকু দেয়া দরকার আসলে। মানে এটা আসলে এটা অলিখিত কিন্তু জোরালোভাবে লিখিত পিপলস উইল, কিন্তু সমঝোতার মাধ্যমে হতে হবে। ফিরবো আবার, দর্শক দেখছেন এখন প্রকাশ। স্যার, আমরা মানে কথা বলছিলাম যে কতটুকু সময় দেওয়া দরকার রাষ্ট্র সংস্কারের জন্য। এই যারা সংস্কার চাইলো, যারা মানে জনতা, সেখানে শিশু কিশোরও ছিল। তেমন একটি ছেলে শাহরিয়ার হাসান আনাস, পুরান ঢাকার একটি ছেলে কিশোর, ও যখন এই আন্দোলনে চলে গিয়েছিল, ওর বাবা মাকে না বলে গিয়েছে, ওর যেহেতু বাবা মা যেতে দিবে না জানতো, আর সে কারণে যাওয়ার সময় একটি চিঠি লিখে গিয়েছে ওর বাবা মার কাছে। এরপরে সেই কিশোর আনাস শহীদ হয়েছে আন্দোলনে। আমরা সেই চিঠিটি ওর মা নিজেই আবৃত্তি করেছে, একটু দেখে আসি, আপনাকে একটু দেখাই। নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। এই যে মানে একটা কিশোর শহীদের মা নিজে আবৃত্তি করলো, এবং এই চিঠিটি পড়ার শেষে তার মা বলছিল যে আমার আনাস যে এত বড় হয়ে গেছে আমরা টের পাইনি। ওদের একটা আকাঙ্ক্ষা ছিল, আপনি যে কথাটা বলছিলেন, মানে সেই আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কি সময়টা দেয়া দরকার সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কার? হ্যাঁ, এটা তো একটা ব্যাপার হলো যে এই যে আমরা নতুন প্রজন্মের কথা বলছি, এরাই তো আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। যারা মারা গেছে তারা আরও বেশি ভবিষ্যৎ, কারণ তারা মারা গেছে, তারা জীবিতদের মধ্যে অনেক বেশি পরিমাণে হাজির আছে। তাদের মৃত্যুটা অনবরত তাদের হাজিরার প্রমাণ দেবে। আমরা যারা বেঁচে আছি তারা বরং কম হাজির থাকবো।
আগামীর বাংলাদেশে যদি এই ধরনের কোনো পরিবর্তন সত্যি আমরা করতে পারি, তাহলে এরাই তো আসলে সেই পরিবর্তনের সঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। নিশ্চয়ই। কথাটা হলো এই যে নতুন প্রজন্মের কথা বলা হচ্ছে, এই নতুন প্রজন্মের একটা বৈশিষ্ট্য কিন্তু এই যে তাদের জীবনের সম্ভাবনা অনেক বেড়ে গেছে, পৃথিবী অনেক সম্ভাবনা তাদের সামনে খুলেছে। আমাদের প্রজন্মে আমরা এত সম্ভাবনার মধ্যে বড় হই নাই, এদের সম্ভাবনা ছিল অনেক। এখন এই সম্ভাবনার দুটি দিক, একটা হলো প্রচুর সম্ভাবনা যখন মানুষের থাকে তখন তার আত্মমর্যাদা বিকশিত হয়। বাংলাদেশ রাষ্ট্র যেইভাবে চলছিল আগে থেকে, অন্তত শেষ 12-13 বছর যেভাবে চলছিল, 11 বছর যেভাবে চলছিল, এটা মানুষের আত্মমর্যাদার যাবতীয় সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছিল। সবাই একদম শঙ্কিত ছিল যে কবে কবে, দেখতে পাচ্ছিল না সামনে, ফলে আত্মমর্যাদা সংকট তৈরি হয়েছিল। এই তরুণ প্রজন্মের আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা বললাম, যে তার সম্ভাবনা তো অসীম, সমস্ত পৃথিবী তার পৃথিবী। আমি আমার ওই বয়সে এটা বলতে পারতাম না, কিন্তু এখন যে কোনো তরুণ তরুণী তার ভবিষ্যৎটা সত্যি সত্যি আক্ষরিক অর্থে, এটা কোনো আলংকারিক কথা নয়, ও সমস্ত পৃথিবীতে তার ভবিষ্যৎটা দেখতে পায়। গ্লোবাল ভিলেজ বলা হয়। এক্স্যাক্টলি। ওই ভবিষ্যৎটা যে দেখতে পাই, তার জন্য তার বেজ লাইনটা তৈরি করবে কে? ওই যে রাষ্ট্র, আমরা যেটা বললাম যে রাষ্ট্র যদি একটু ক্যাপাবেল হয়, তাহলে 18 কোটি মানুষ কিন্তু উপকৃত হয়। রাষ্ট্র যদি এক ধাপ এগিয়ে যায়, 18 কোটি মানুষ কিন্তু 5 ধাপ আগানোর সুযোগ পায়। সে দেখতে পাচ্ছে যে এই রাষ্ট্র তার জন্য ওই সংকট মানে অতিক্রম করার, সে যে অবস্থার মধ্যে আছে এটাকে অতিক্রম করে যাওয়ার মিনিমাম ব্যবস্থাটা করছে না। তাহলে এই যে দুটো কারণ, একটা কারণ হলো ও একদিকে সামনে যে পৃথিবী দেখতে পাচ্ছে তার জন্য মিনিমাম প্রস্তুতির জন্য রাষ্ট্রের সাহায্য পাচ্ছে না। আরেকটা হলো রাষ্ট্রের নাগরিক হিসাবে যে আসলে নিজের সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং সে আত্মমর্যাদা চায়, মর্যাদা বোধ চায়, সে সেটা পাচ্ছে না। সে অল্প কিছু মানুষের কাছে বন্দী হয়ে পড়েছে। এই পুরো জিনিসটাই কিন্তু আকাঙ্ক্ষাটা তৈরি করেছে। ওই আকাঙ্ক্ষার একটা ভাষা রূপায়ণ, মানুষকে তার পক্ষে নেমে যেতে দেখাটাই কিন্তু আসলে তাকে এইভাবে উদ্বুদ্ধ করেছে। এক্স্যাক্টলি। এই চিঠি অসাধারণ, তার কারণ হলো এই চিঠির মধ্যে আসলে তার ভিতর ভাগটা দারুণভাবে প্রকাশিত হয়েছে। তাহলে এই ভিতর ভাগটা আমরা পড়তে পাচ্ছি। ওই ভিতর ভাগটা তৈরি হচ্ছে কিভাবে? যে তার নিজস্ব কন্ডিশনের মধ্যে এই উপাদানগুলো আছেই, আর সে বাইরে ওই ভাষাটাকে সে মানে তপ্ত লাভার মতো ফুটতে দেখছে। তখন সেটা দুটো একত্র হয়ে আসলে এই অসংখ্য আনাজ তৈরি হচ্ছে। জি স্যার, এই যে আনাজদের যে বিজয় বলা হচ্ছে, গণমানুষের জয়, আমরা শুরুতে যে বিষয়টি বলছিলাম যে 16 কোটি মানুষকে নতুন করে বাংলাদেশকে বা নিজের দেশকে চিনিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আপনিও কি সেটি মনে করেন আসলেই কি বাংলাদেশের তরুণ যুবরা এই 5 আগস্টের পরে নিজের দেশকে নতুন করে চিনেছে, বা নিজের দেশকে যেটি স্বীকৃতি নিজের মনের মধ্যে দেওয়া, যেটা আমার দেশ বাংলাদেশ, এমন একটি বিষয় কাজ করছে কিনা মানুষের মধ্যে? আপনারা তো সভা, সিম্পোজিয়াম, সেমিনার করছেন, আপনারা এমন কোনো কি ফিডব্যাক পাচ্ছেন কিনা স্যার? স্যার আমি সেহেতু জানবো। তো দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম গণমানুষের জয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তার অন্যতম চিন্তক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। স্যার, আপনার কাছে যে বিষয়টি ছিলাম, তরুণ যুবকরা, বিশেষ করে তরুণী কিশোর কিশোরীর আগে বলা হতো কি যে এরা দেশকে ধারণ করে না, দেশকে ভালোবাসে না, দেশকে নিয়ে চিন্তা করে না, দেশকে নিয়ে কোনো ভবিষ্যৎ তাদের মাথায় নেই। এখন বলা হচ্ছে না, তারা সেখান থেকে ফিরে এসছে, দেশকে নিয়ে ভাবছে। এটি আপনারা কতটুকু প্রতিফলন পাচ্ছেন, আসলে পাচ্ছেন কিনা? আচ্ছা, প্রথমে পরের অংশটা আগে বলি। আমরা এক ধরনের প্রতিফলন পাচ্ছি। আমি তো আর যেই পর্যায়ে কাজ করি সেটা খুব জনমানুষের সঙ্গে সম্পর্কিত সেটা নয়, সমাজের খুব উচ্চ শ্রেণীর সঙ্গে সম্পর্কিত নয়, সমাজের খুব নিম্ন শ্রেণীর সঙ্গে সম্পর্কিত নয়। এটা একটা বিশ্ববিদ্যালয় অঙ্গন এবং প্রধানত ছাত্রছাত্রী, তরুণ যারা মধ্যবিত্ত, নাগরিক মধ্যবিত্ত, আমি সাধারণত এদের নিয়ে কাজ করি। তো আমার স্টুডেন্টের দিক থেকেও বটে, কিংবা আমি যেখানে কথা বলি, বক্তৃতা করি, কিংবা প্রোগ্রাম অর্গানাইজ করি, সেখানেও আসলে এরাই উপস্থিত থাকে। সেখানে আমরা কমনলি যেটা দেখছি সেটা হলো, আমরা 5-6 তারিখের পর থেকে অনবরত প্রোগ্রাম করছি। আমরা আমাদের বন্ধুরা প্রচুর প্রোগ্রাম করছি বিভিন্ন জায়গায়, এবং এখানে যেটাকে আমরা বলি অংশগ্রহণ এবং সক্রিয় অংশগ্রহণ, এই হারটা এত মাত্রায় বেড়েছে আগের তুলনায়, যেটা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছে। আজকের কথাই বলি, আজকে আমাদের বিকালে জুলাই গণপরিসর নামে আমরা একটা প্ল্যাটফর্ম করি, সেখানকার একটা প্রোগ্রাম ছিল শিক্ষা নিয়ে। এলটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের বাম পাশে একটা সভা, আর ডান পাশে আরেকটা সভা ছিল জবান
একটা একক বক্তৃতার আয়োজন করেছে। তো এই দুটো অনুষ্ঠানেই এত লোক হয়েছে যে অর্ধেকের বেশি লোক আসলে দুটো অনুষ্ঠান থেকে আসলে ফিরে গেছে, জি দেখেছি আমরা, মানে ঢুকে নাই ভিতরে, বাইরে দাঁড়িয়ে ছিল ঢুকতে প্রচুর পারে না। মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা প্রচুর ভিড়ের জন্য আমরা প্রশ্নোত্তর পর্ব করতে পারিনি, আমাদেরটাতে করি নাই, যে এটা প্রচণ্ড গরম এবং প্রচুর লোক খুব খারাপভাবে আছে। কিন্তু আমরা অন্য অনেক প্রোগ্রাম করেছি যেখানে ঘন্টার পর ঘন্টা প্রশ্নোত্তর পর্ব চলছে, হয়তো 2 ঘন্টার প্রোগ্রাম হলো আরও 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, সবাই প্রশ্ন করছে, বুঝতে চাচ্ছে। তো এই একদম প্রত্যক্ষ পরিবর্তনটা কিন্তু আমরা দেখছি, এটা কোনো কথার কথা না, এটা যে কোনো অনুষ্ঠানের ভিডিও আছে, ভিডিও দেখলেই বোঝা যাবে। ভাবছে তার মানে আমাদের ছেলেমেয়েরা ভাবছে, এঙ্গেজ হতে যাচ্ছে। তাহলে পরেরটা আগে বললাম যে পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু আগের অংশটা কিন্তু একটু জটিল। ওই যে এখনকার লোকেরা দেশ নিয়ে ভাবে না, তো দেশ নিয়ে কারা ভাবে? সিনিয়র লুটেরা বদমাশগুলো দেশ নিয়ে ভাবতো, মানে আগের জেনারেশন দেশ নিয়ে ভেবেছে, পরের জেনারেশন ভাবে না। এই যে কথাটা বলা হতো, এটাই তো একটা খুব বাজে কথা। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ঘুষ, দুর্নীতি এবং বদমাইশের একটা স্বর্গরাজ্য যারা তৈরি করেছিল তার আগের জেনারেশনের লোক, তাহলে ওরা কি দেশ নিয়ে ভাবতো? এই হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো এই দেশ কি, মানে এই যে একটা জাতীয় পতাকা, একটা জাতীয় সঙ্গীত, একটা সম্মান, শ্রদ্ধাবোধ, একটা মাথা নোয়ানো, এগুলো কি দেশ? হ্যাঁ, এই রেটরিকের আড়ালে লুম্পেন লুটেরা বদমায়ের শ্রেণী দেশ শাসন করবে, এটাই কি দেশ? না, এটা দেশ না। দেশ মানে দেশের মানুষ, দেশ মানে দেশের মানুষের চমৎকার ম্যানেজমেন্ট, দেশ মানে মানুষের পারস্পরিকতাকে, যেটা সমাজে মানুষ পারস্পরিকভাবে থাকে, ওই পারস্পরিকতাকে আইনে এবং ইনস্টিটিউশনে কনভার্ট করে মানুষের জন্য একটা চমৎকার জীবনযাপনের ব্যবস্থা করা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলাদেশ রাষ্ট্র তো গত 5 দশকে সেই কাজটা করতে পারেনি। এখন আমরা যখন বড় হয়েছি তখন আমাদের অপশান ছিল খুবই কম। আমি চাইলেই ভাবতে পারতাম না যে আমি আমার বয়স 18-র পর আমি নিউ ইয়র্ক যাব। এটা বাস্তবে ভাবতে হবে। এই দেশপ্রেম ইত্যাদি আজগুবি কথাবার্তা দিয়ে ব্যাপারগুলোকে ঢেকে রাখার দরকার নেই। ফলে আমার তো একটা সীমা, আমি ঢাকা শহরে এসেছি গ্রাম থেকে, এটা আমি এইভাবেই আমার কল্পনা বেড়ে উঠেছে, এটাই আমার কসমোলজি, এটাই আমার বিশ্ববোধ। আমি এখান থেকেই নিউ ইয়র্কের সঙ্গে কিংবা ইউরোপের সঙ্গে কানেক্ট করি। কিন্তু আমার পরের জেনারেশন, মানে যে জেনারেশনের অভ্যুত্থান বলে এটা পরিচিত, জেন জি, ওই জেনারেশন কোন কসমোলজিতে বেড়ে উঠেছে? সে বেড়ে উঠেছে যে আমি এখানে আছি কিন্তু নিউ ইয়র্ক শহরটা আমার, আই ক্যান মেক ইট মাইন, হ্যাঁ, উইদিন এ ভেরি শর্ট টাইম। এই মধ্যে যারা বেড়ে উঠবে তার মানে মনস্তত্ত্বের মধ্যে নিশ্চয়ই সে কী চাইবে? সে চাইবে বলে আমি যে দেশটাতে বসবাস করছি, আমি যে বাস্তবতার মধ্যে বসবাস করছি, এই বাস্তবতার মধ্যে আমি একটা পরিচ্ছন্নতা দেখব, এই বাস্তবতার মধ্যে আমি এমন অবস্থা দেখব যে আমি যে স্কিলফুল হব, আমি যে নিজেকে প্রস্তুত করব, আমি যে একটা চারপাশের মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে মিলে জীবন যাপন করব, এটাকে রাষ্ট্র তার ইনস্টিটিউশন, তার নিয়মকানুন এবং তার যে এডুকেশনাল ইনস্টিটিউশন যার মধ্য দিয়ে আসলে এই ছেলেমেয়েরা যাচ্ছে, সেটা কি করবে? ফ্যাসিলিটেট করবে। কিন্তু সে কি দেখেছে? সে দেখেছে কিছুই হচ্ছে না। হ্যাঁ, তার মানে হলো এর মধ্যে তার কি আছে? একটা বিতৃষ্ণা আছে। কিন্তু এই ব্যাপারটা যে কোনো এসেনশিয়াল ব্যাপার না, এটাই যে এই জেনারেশন সম্পর্কে কোনো চূড়ান্ত কথা নয়, সেটা তো এমনিই বলা যায়, সেটা মানুষের আসলে কোনো চূড়ান্ত বৈশিষ্ট্য হতেই পারে না। কিন্তু আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে সেটা হাতে কলমে প্রমাণ পেলাম মাত্র। এটা কিন্তু, এটাকে আমি বড় ধরনের রূপান্তর বলবো না, আমি বলবো এটা আমাদের সামনে আগের প্রজন্ম যারা ব্যাপারটাকে এইভাবে দেখতো যে অল দিস পিপল আর বিজি উইথ ডিভাইসেস, আমরা এইভাবে দেখতাম। কিন্তু ডিভাইস যে তার যোগাযোগের ধরনকে আমূল পাল্টে দেয়, হ্যাঁ, এবং তার পারসেপশনকে অনবরত পাল্টে দেয়, তার যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে অনবরত পাল্টে দেয়, এবং তাদের যে সম্পর্ক হয়, যে সামাজিকতা হয়, সেটার ধরনটাকে সম্পূর্ণ পাল্টে দেয়, এটা আমাদের আগের জেনারেশনে আসলে অজানা ছিল। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা সেটা জেনেছি মাত্র। ফলে আমি এটা বলবো না যে এই ঘটনার মধ্য দিয়ে অদেশপ্রেমিক থেকে দেশপ্রেমিক হলো, এটা বলবো না। আমি বলবো যে আসলে এটাই হওয়ার কথা ছিল, এরকমই, ব্যাপারটা এরকমই। আসলে সময় লেগেছে মাত্র, মানে আমাদের বুঝতে সময় লেগেছে। একটা ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা ভিন্নভাবে প্রকাশিত হয়েছে, হ্যাঁ, ওই জিনিসটা ওর মধ্যে ছিলই, এটার প্রকাশটা এখন ভিন্ন রকম হয়েছে, ভিজিবল জি হয়েছে। স্যার ফিরছি। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমাদের দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলে প্রায় 3 কোটির কম বেশি ছেলেমেয়েরা লেখাপড়া করছে। হয়তো বিশ্বের অনেক দেশে এই পরিমাণ মোট জনসংখ্যাও নাই, এরকম দেশ আছে বিশ্বে প্রচুর দেশ, বেশিরভাগ দেশ, হ্যাঁ, অনেক দেশ, পৃথিবীর বেশিরভাগ দেশে আসলে এত জনসংখ্যা নেই। হ্যাঁ, অথচ আমাদের শুধুমাত্র প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলেই এমনটি রয়েছে। যেখানে শিক্ষার সঙ্গে এত পরিমাণ ছেলেমেয়ে লেখাপড়ায় আছে উচ্চ মাধ্যমিক পর্যন্তই, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আমাদের রাষ্ট্র কতটা আসলে সচেতন বা কতটা তারা এটা নিয়ে কাজ করেছে গত 5 দশকে? গত 5 দশকে এটা নিয়ে কাজ
কম হয়েছে, খারাপভাবে হয়েছে, নেতিবাচকভাবে হয়েছে, মানে ঋণাত্মকভাবে, নেতিবাচক না, ঋণাত্মকভাবে হয়েছে, আস্তে আস্তে পিছনের দিকে গেছে। এই পিছনের দিকে যাওয়ার ব্যাপারটার বোঝার জন্য আসলে বেশি পরিমাণ যোগ বিয়োগ কিংবা বেশি পরিমাণ ঘাটাঘাটি করতে হবে না, একটা তথ্যই যথেষ্ট। সেটা হলো এই যে বাংলাদেশের শিক্ষায় বরাদ্দ হলো জিডিপির 2.25 চেয়েও কম। জাতিসংঘ মনে করে যে এই বরাদ্দ হওয়া উচিত শতকরা 6 ভাগ। আর উপমহাদেশে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, যে দেশগুলো যে উন্নত দেশ এটা কেউ বলবে না, ওই দেশগুলোতেও কিন্তু 4 বা প্রায় 4 ভাগ জিডিপির বরাদ্দ আছে শিক্ষায়। তার মানে কি? তার মানে আমাদের অর্ধেকের চেয়েও কম। আগে ছিল 2.25, গত 15 বছরে এটা কমে 1.69 হয়েছে। এবং আমি এখনো নিশ্চিত না, কিন্তু আমাকে নির্ভরযোগ্য অনেকে বলেছে যে এই টাকাটাও কিন্তু নানান প্রকল্পে আসলে অন্যদিকে সরানো হয় শিক্ষার নামে। জি, তারপরে আমরা যে ব্যাপারটা নিয়ে একদম যা করা উচিত তাতে প্রবেশই করি নাই, সেটা প্রমাণের জন্য আসলে অন্য কোনো যুক্তি প্রমাণ দরকার হয় না, এটাই যথেষ্ট। এখন কথা হলো এই যে যখন আমরা বলি যে আমি উন্নতি করব, যখন আমি বলি যে আমি একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি যেখানে আমি এই স্তরে প্রবেশ করব, এই স্তরে প্রবেশ করব, প্রত্যেক সরকার এই ধরনের কথাবার্তা বলে থাকে এবং গত 2-3 সরকার আসলে এই কথাবার্তার একটা বন্যা বইয়ে দিয়েছিল। কিন্তু আমি প্রথম থেকেই লেখায়, বলায় এবং ব্যক্তিগত কথাবার্তায় আমি এটা বলে এসেছি যে এই পুরো ব্যাপারটার মধ্যে যেটা বিরাট ফাঁকি আছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে শিক্ষায় কোনো বরাদ্দ বাড়ছে না। পৃথিবীতে যতগুলো দেশ উন্নত হয়েছে, আমি ইউরোপের কথা বলবো না, আমেরিকার কথা বলবো না, অস্ট্রেলিয়ার কথা বলবো না, আমি আমার সমস্ত উদাহরণে সাধারণত পরের স্টেজে যারা উন্নতি করেছে, বাংলাদেশের মতো 50, 60, 70 বছর যাদের বয়স, তারা যারা উন্নতি করেছে, তারা যাক মালয়েশিয়া, তারা যাক সিঙ্গাপুর, তারা দক্ষিণ কোরিয়া, তারা যাক এমনকি ভিয়েতনাম, লাওস ইত্যাদি, তারা যাক থাইল্যান্ড, এরা আমাদের মতো থেকেই আসলে উন্নতি করেছে। এদের দিকে নজর দিলেও আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো যে ওর প্রধান ইনভেস্টমেন্টটা ছিল হলো শিক্ষায়। এবং আমরা কাণ্ডজ্ঞান থেকেও বুঝতে পারি যে এটা ছাড়া আসলে উন্নতি পসিবল না। তাহলে আমরা পরিষ্কার একদম বরাদ্দ দেখে আমরা বুঝবো যে আমাদের এখানে আসলে শিক্ষায় সত্যিকারের মনোযোগ বলতে যেটা বোঝায়, এটা কখনোই কোনো সরকার দেয়নি এবং সাম্প্রতিক দশকগুলোতে সেটা আরও দ্রুত হ্রাস পেয়েছে। আমরা দেখেছি গত যে কর্তৃত্ববাদী সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তারা মানে শিক্ষার নামে বড় বড় উৎসব, বই বিতরণ কিংবা বারবার শিক্ষার যে শিক্ষাক্রমটা পরিবর্তন, হয়তো কখনো করছে ওপেন বুক পরীক্ষা কিংবা নানানভাবে করেছে। এটি কি মানে জাতিকে দেখানো যে তারা খুব সিরিয়াস ছিল, বা বিষয়টি আসলে কি? আমার কাছে এটা একটা রহস্যময় ব্যাপার। আমাদের বন্ধু রাখাল রাহা, যিনি শিক্ষা নিয়ে প্রচুর কাজ করেন, তিনি অবশ্য দীর্ঘদিন ধরে বলে আসছেন যে গত 5 দশক ধরেই একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মেইন স্ট্রিম শিক্ষা সম্পর্কে। আমি এটাকে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করতে চাই না, কিন্তু গত 15 বছর ধরে প্রধানত, বা 12-13 বছর ধরে অন্তত, আমরা শিক্ষা খাতের যে অবস্থাটা দেখেছি সেটা কিন্তু আসলে ষড়যন্ত্রের বাইরে ব্যাখ্যা করা খুব মুশকিল। যেমন আমরা দেখেছি যে অনবরত প্রত্যেক ক্লাসের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, এবং এই জন্য আমরা কাউকে কখনো শাস্তি পেতে দেখি নাই। কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাদেরকে যে মানে কর্তৃপক্ষ চায় যে তারা শাস্তি হোক, কর্তৃপক্ষ চায় যে এই ধরনের ঘটনা না ঘটুক, এরকম একটা উদাহরণ আমাদের সামনে নাই। সর্বশেষ যেটা করা হলো সেটা হলো যে এই যে গত পরীক্ষা যেটা হলো, নতুন কারিকুলামের প্রথম পরীক্ষা, সবাই জানে কি মকারি, কি হাস্যকরতা, প্রত্যেকটা লোক জানে যে রাত 8টার সময় প্রশ্ন পাওয়া যাবে। এটা ওপেন, প্রত্যেকটা যাদেরই 6, 7, 8-এর ছাত্রছাত্রী আছে ঘরে, তারা সবাই জানে যে আগের দিন রাত 8টায় প্রশ্নটা পাওয়া যাবে। এখন আমি এটা আসলে ভেবে পাই নাই, আমি এগুলো নিয়ে কাজ করি, একটু কথাবার্তা বলি, অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু এর কী কারণ থাকতে পারে, সরকারের কী স্বার্থ থাকতে পারে এর মধ্যে, সেটা আসলে খুব নিশ্চিত করে বলা মুশকিল। যেটা খুঁজে পেলাম সেটা হলো যে এই ছেলে মেয়েদেরকে আসলে এক ধরনের খুশি খোশালির মধ্য দিয়ে রাখা, যেন সরকার বিরোধী মনোভাবের দিক থেকে কোনো ধরনের জোড়া আরোপ, নজর ওদিকে না যায়, যেন তারা না দেয়। সেকেন্ড যে জিনিসটা পেলাম সেটা হলো এই যে তারা প্রশ্ন আউট করেও আসলে পড়ার মান যেহেতু খুব খারাপ, স্কুলের মান যেহেতু খারাপ, মানে সর্বাবস্থায় খুব খারাপ, ফলে ছাত্রছাত্রীর পাশের হার আর টেনে তুলতে পারছিল না। জানেন নিশ্চয়ই, এটা সবাই জানে, আগেও ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটা একটা মহামারী আকার ধারণ করেছিল যে শিক্ষকদেরকে
পরীক্ষার খাতা দেওয়ার সময় বলা হতো যেটা পাশ করাতেই হবে, আর 80-র বেশি 90-র বেশি তো কথাই নেই। সফলতা দেখানো। তারপরেও কিন্তু আসলে ওই পাশের হার ওই মাত্রায় পৌঁছাচ্ছিল না। আমি গত কারিকুলামের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা, পরীক্ষা বাদ দেওয়া কিংবা পরীক্ষাকে হাস্যকর করে তোলার এই একটাই ব্যাখ্যায় আমি নিজে পেয়েছি, সেটা হলো একমাত্র এইভাবেই আসলে এটাকে 100% করা সম্ভব। এখানে আমাদের দেশে একটি বড় সংখ্যা রয়েছে যারা মাদ্রাসা শিক্ষার সঙ্গে লেখাপড়া করছে, এখন তাদেরকে তো আর দেশ থেকে বের করে দেওয়ার উপায় নেই, তারা এদেশেরই নাগরিক। তাদেরকে নিয়ে কি কোনো এই অন্তত যদি আমরা বলি গত যে কর্তৃত্ববাদী সরকার ছিল তাদেরও কোনো যে দেশের নাগরিক হিসেবে সুশিক্ষিত করবার জন্য কোনো পদক্ষেপ কি ছিল নাকি বারবার নেগলেক্ট করাই না, হয়েছে? শুধু স্যার, আমি সেটা তো জানবো। তো দর্শক, তারা কিন্তু আবার ছোট একটি বিরতি ফিরছে, একটু পরে সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরলাম, কথা বলছিলাম গণমানুষের জয়নিসের। আমরা যে বিষয়টি ছিলাম শিক্ষা, সেখানে মাদ্রাসা শিক্ষা যেহেতু বড় একটি সংখ্যা আছে এদেশে, আলিয়া মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, এর বাইরে মক্তব, হাফিজি অনেক রয়েছে, এবং এর সঙ্গে প্রতিনিয়ত অংশগ্রহণটা কমছে না। আমি জানি না বাড়ছে কিনা, আপনার কাছে গবেষণা আছে কিনা, মানে এদেরকেও এই দেশের সুনাগরিক হিসেবে গড়বার জন্য ইতিবাচকভাবে কতটুকু উদ্যোগ নেওয়া হয়েছিল? না, আলাদা করে ইতিবাচকভাবে উদ্যোগ নেয়ার প্রসঙ্গটি আসলে পরের ব্যাপার, কিন্তু তার আগে এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমাদের এটা নজর থাকা দরকার যে আলিয়া মাদ্রাসা কিন্তু আসলে সরকারি মাদ্রাসা, জি, এবং আলিয়া মাদ্রাসা কিন্তু মোস্টলি আমাদের যে মূলধারার কারিকুলাম বা পাঠ্যক্রম সেটাই অনুসরণ করে, কলেজ বিশ্ববিদ্যালয়ের মতোই। হ্যাঁ, ফলে এটা কিন্তু আসলে এর মধ্যেই পড়ে। হয়তো অ্যারাবিক কিছু বেশি আছে, কিছু অ্যারাবিক অংশ আছে, কিন্তু মোস্টলি মানে ওটা বড় অংশ কিন্তু আসলে একই বই, জি। একই কারিকুলাম। ফলে এটা হলো এক ধরনের শিক্ষা, এটার এক ধরনের মনোযোগ, এক ধরনের ব্যবস্থাপনা। আর কওমি মাদ্রাসা যেটা ধর্মীয় শিক্ষার প্রধান দিক অংশ, এবং সেটা পুরোপুরি একটা সামাজিক ব্যবস্থাপনায়, সামাজিক অর্থায়নে চলে, এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমাকে আমার বন্ধু মুস্তাইন জহির সম্প্রতি সাবধান করলো বা মনে করিয়ে দিল, যেটা আমার আসলে মাথায় ছিল না। সেটা হলো যে এই যে আমরা সাক্ষরতার কথা বলি এবং সরকার তার সাক্ষরতার হার এখন 74% এরকম বলে এবং এটাকে একটা সাফল্য হিসেবে দেখায়, এই সাক্ষরতার মধ্যে কিন্তু আসলে এই কওমি এবং আলিয়া এই ধারার কিন্তু একটা বিশাল অবদান আছে সংখ্যার দিক থেকে। এই কথাটা কিন্তু আমাদের এখানে মূলধারায় আসলে খুব বেশি উচ্চারিত হয় না। ফলে এই সম্পর্কে আলাপ করার সময় আমাদের আসলে এই ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার। একটা হলো যে আলিয়াকে কওমির সঙ্গে ব্যবস্থাপনার দিক থেকে কিংবা ধর্মীয় শিক্ষার দিক থেকে পুরোপুরি একাকার করা যায় না, এটা বেশিরভাগই মূলধারার সঙ্গে সম্পর্কিত। আর কওমি মাদ্রাসার আসলে একটা ভিন্ন সামাজিক গুরুত্ব আছে, ধর্মীয় গুরুত্ব আছে, এবং সাক্ষরতার দিক থেকে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অবহেলিত, যারা আদারওয়াইজ পড়তোই না এমন বিপুল পরিমাণ ছেলে মেয়ে, কিন্তু ছেলে প্রধানত, কিন্তু কিছু মেয়েও আসলে ইবতেদায়ীতে পড়ে কিংবা কওমি মাদ্রাসার বিভিন্ন অংশে পড়ে তারা সাক্ষরতার দিকে যাচ্ছে এবং পড়তে লিখতে পারছে। নিঃসন্দেহে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র এই ব্যাপারগুলোর সঙ্গে যা করা উচিত, যে ধরনের ব্যবস্থাপনার মধ্যে নেওয়া উচিত সেটা নেয়নি এবং সে আচরণ করেনি, এতে নিঃসন্দেহে। এখন সেটা ইংলিশ মিডিয়ামের সঙ্গেও আসলে রাষ্ট্রের সম্পর্কটা যেরকম হওয়া উচিত সেরকম না। মূলধারা শিক্ষা যেটা রাষ্ট্র মনে করে, লোকে মনে করে, ভদ্রলোকরা মনে করে সরকারের প্রধান দায়, সেখানেও সে খুব ভালো দায়িত্ব পালন করে নাই বা করতে পারছে না, বরং আমরা দেখব যে সেটার ক্রমশ অবনতির দিকে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট পরিমাণ কাজ করছে। সেখানে যেটা তার আওতার খানিকটা বাইরে, সেখানে সে সিস্টেম্যাটিক্যালি হস্তক্ষেপ করতে পারবে, এটা আসলে আমরা খুব বেশি আশাও করতে পারি। এই যে সংকটগুলোই মূলত সংস্কারের জন্য একটি গোষ্ঠী যারা ইতিবাচকভাবে কাজ করছে, এই গণঅভ্যুত্থান হলো ছাত্র জনতা, তাদের নেতৃত্বে, সেই চিন্তকের সঙ্গে আপনি রয়েছেন। কিছু কিছু মানুষ বলছে, বিশেষ করে আমরা যদি একদম খুব নির্দিষ্ট করেই বলি, যারাই ছাত্র জনতার অভ্যুত্থানকে এখনো পর্যন্ত ইতিবাচকভাবে দেখছে না, এরকম কিছু মানুষ তো বাংলাদেশে রয়েছে, আওয়ামী লীগ ঘরানার, বা তারা বলছে যে ভারতের কাছ থেকে আমরা হয়তো ফিরে আসতে পেরেছি, কিন্তু নতুন করে আমেরিকা আমাদেরকে চেপে ধরতে পারে। এটি নিয়ে কি আপনাদের মাথায় আছে? না, এটা তো আছে, এবং আমাদের বাংলাদেশের যাদেরকে আমরা মোটামুটি স্বাধীন বুদ্ধিজীবী হিসেবে দেখি, তাদের কাছে বরাবরই এটা একটা কনসার্ন যে আমরা যেন বাংলাদেশটা যেন বাংলাদেশ হয়ে ওঠে, বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশপন্থী হয়,
সে পাকিস্তানপন্থী হবে না, ভারতপন্থী হবে না, কিংবা আমেরিকাপন্থী হবে না। এটা তো এই ধরনের বুদ্ধিভিত্তিক একটা উচ্চারণ, একটা চর্চা কিন্তু আসলে আগে থেকেই আছে। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে ভারতের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি, ভারতের কাছ থেকে আমাদের মুক্ত হতে হবে কেন? একটা কথা পরিষ্কার রাখতে হবে যে গত 10-11 বছর ধরে আমাদের এখানে যে সরকার চলেছে, সেই সরকারের সঙ্গে আমাদের এই প্রতিবেশী যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, আমাদের জন্য খুবই উপযোগী, উপকারী এবং এমন এক প্রতিবেশী, যে প্রতিবেশী ছাড়া আমরা আসলে আর কারো সঙ্গে যে মিলমিশ করব সে ধরনের কোনো স্কোপও আমাদের আসলে নেই। পার্শ্ববর্তী বার্মার সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ। তো ফলে এই কথাটা আসবে কেন যে ভারতপন্থী, ভারত ছাড়া অন্যদিকে যাবে? আমি বলছি এই পুরো রেটরিকটা, এই যে ঘটনাটা ঘটেছে, এটা একটা তো অত্যন্ত খারাপ ব্যাপার। এটা তো সম্পর্ক থাকবে হলো প্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ, পারস্পরিক, এই ধরনের সম্পর্ক থাকবে। কিন্তু কে না জানে প্রকাশ্যে এটা বাংলাদেশের গত 11 বছরের, আমি 11 বছরের বলে থাকি, 14 ইলেকশন থেকে 11 বছরে যে সরকার, সেই সরকারও প্রকাশ্যে বলতো এবং ভারত রাষ্ট্রটিও প্রায় কূটনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে প্রকাশ্যে বলতো যে তারা এই প্রতিবেশী সুলভ যে সম্পর্ক সেটা ছাড়িয়ে অনেক দূর গেছে। প্রশ্নটা অনেক দূর যেতে হবে কেন? ঠিক আছে, এই হলো একটা প্রসঙ্গ, যে আমরা তো ওটাও চাই না, আমরা আরও দেশের দিকে ঝুঁকে পড়বে সেটাও চাই না, এটা সবারই মাথায় আছে, এটা খুব প্রাইমারি কনসার্ন। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে একটা সরকার যখন খুব বিধিবদ্ধভাবে নিজে ক্ষমতায় আসীন হয় না, একটা সরকারকে যখন নানান ধরনের অন্য পন্থা অবলম্বন করতে হয় তার ক্ষমতা থাকার জন্য, তখন তাকে অন্য দেশের উপর যেই পরিমাণ নির্ভরশীল হতে হয়, সাধারণভাবে জনভোটে নির্বাচিত কোনো সরকারের পক্ষে সেই পরিমাণ নির্ভরতার প্রশ্নই আসে না, এটা হতেই পারে না পদ্ধতিগতভাবে। সুতরাং যারা এখনই এই প্রশ্ন তুলছে তারা আসলে কূটো চর্চা করছে, তারা আসলে কূটো তর্ক করছে, এবং তাদের এই কথাকে এখনো আমলে নেয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় না। এটা আরো 5 বছর পরে হারানোর বেদনা থেকে বলতে পারে। আমি বাংলাদেশের প্রত্যেক মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এবং তার পক্ষপাতের ব্যাপারে শ্রদ্ধাশীল, যতক্ষণ পর্যন্ত না সেটা অন্যের জন্য খুবই ক্ষতিকর হয়ে যায়। আপনার কথা সূত্র ধরে বলতে যে কূট কৌশল এখনো চলছে, ষড়যন্ত্র চলছে। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই যে নতুন একটি দেশের কথা বলা হচ্ছে, তরুণ তরুণীরা বলছে, তার বিরুদ্ধে এখনো একটি অংশ সজাগ রয়েছে। সেই কূটকৌশলকে পাশ কাটিয়ে কি মনে করছেন ছাত্র জনতা কতটুকু এই রাষ্ট্র সংস্কারের কাজে সফলতা পাবে? একই সঙ্গে আমরা শুরুতে যেটা বলছিলাম, বিএনপি জামাতও কিন্তু দ্রুত ভোটের কথা বলছে, সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। আবার ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম গণমানুষের জয়েনিস। আমরা বিরতির আগে স্যার যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে কূটকৌশল এখনও সচল রয়েছে, একই সঙ্গে যারা কূটকৌশল করছে, যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, রাষ্ট্রের অনেক বড় অর্থনৈতিকভাবে যদি তারা সমৃদ্ধ হয়েছে, তার একটি অংশ তাদের কাছেও রয়েছে, তার মানে তারাও অর্থনৈতিকভাবে শক্তিশালী। একই সঙ্গে বিএনপি জামাতের ক্ষমতা যাওয়ার যে একটি মোহ কাজ করছে, তারাও অপেক্ষা করতে চাচ্ছে না। সবই রাষ্ট্র সংস্কার কতটুকু সম্ভব হবে করা? রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রকে এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাওয়া তো চারটিখানি ব্যাপার নয়। আমরা এই ব্যাপারে একদম হুঁশিয়ার থাকা দরকার যে আমরা একটা চান্স পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। এটা কাউকে এমনকি দোষারোপ না করেও বলা যায়, ঐতিহাসিকভাবে আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা হয়তো আমাদের 71 সালের পরে একবার এরকম কাছাকাছি একটা সুযোগ ছিল, এবং এখন আমরা আরেকটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা পরের ধাপে উপনীত হতে পারবো কিনা, এটা আসলে পুরো বাংলাদেশের, যে আমি ব্যক্তি মানুষ বলবো না, কিন্তু স্টেক হোল্ডার্সরা আছেন, যে ইনস্টিটিউশনগুলো আছে, যে বিভিন্ন গ্রুপ আছে, তাদের প্রত্যেকের তৎপরতার উপর নির্ভর করবে। এটা হলো সুযোগ। এবং আমি বলবো যে এই সুযোগটা কিন্তু যারা আওয়ামী লীগ এর সমর্থক, মানে অপরাধী নয়, ফৌজদারি অপরাধ করে নাই এমন মানুষরা তো বাংলাদেশের মানুষ, এবং তারা তো পার্টিসিপেট করবে। আমি এটা জোর দিয়ে বলবো, আমি আগেও বলেছি, লিখেছি, যে এই সুযোগটা কিন্তু তাদের জন্য, যে বিশেষ ধরনের ভাষায় তারা অভ্যস্ত হয়েছিল, যে বিশেষ ধরনের রাষ্ট্রতন্ত্রে তারা অভ্যস্ত হয়েছিল, যে বিশেষ ধরনের ভাষার সুযোগে অল্প কিছু মানুষের লুটপাট
আসলে পুরো বাংলাদেশকে একটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল, ওখান থেকে মুক্ত হয়ে রাজনীতি করার তাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। সেইভাবে না দেখলে আসলে যারা এই কাজটা করছে তারাও ভুল করবে, এবং যাদের কথা আমরা বলছি আওয়ামী সমর্থক তারাও ভুল করবে, এটা তাদের জন্য সুযোগ। কথাটা হলো এই যে বিএনপি কিংবা জামাতের মতো যারা এখন অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে, যাদের প্রচুর জনসমর্থন আছে, তারাও তো আসলে দ্রুত ইলেকশন চাচ্ছে। প্রশ্ন হলো দ্রুত ইলেকশন বলতে কি বোঝায়? আমার ধারণা যে এই ব্যাপারে দ্রুততার প্রসঙ্গটি একটা টাইম ফ্রেমের মধ্যে আসবে, এবং দ্রুত মানে 3 মাসও দ্রুত, 6 মাসও দ্রুত, 1 বছরও দ্রুত, মানে ব্যাপারটা কত সেই ব্যাপারে একটা সমঝোতা হতে হবে। আমি একদম প্রথমে বলেছিলাম যে এই সমঝোতাটা কিন্তু বিএনপি, জামাত এবং অন্য যে পার্টিগুলো আছে, আমাদের কিছু বাম স্ট্রাইক আছে, কিংবা অন্য ইসলামী দলগুলো আছে, কিংবা আরও কিছু পার্টি আছে, কিন্তু প্রধান পার্টিগুলোর সঙ্গে অন্তত এই বিষয়ে আসলে সমঝোতা করেই আগাতে হবে। অন্য রাজনৈতিক বন্দোবস্ত ইম্পসিবল, কারণ আমরা তো আসলে আমাদের পুরনো অন্য অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা আমাদের জন্য খুব ভালো নয়। হ্যাঁ, ফলে সুনির্দিষ্ট হওয়া দরকার, সেটাকে সুনির্দিষ্টভাবে এখনই মানে ঘোষণা আসা দরকার। মানে একেবারে সুনির্দিষ্ট যদি সময়ের দিক থেকে না হয়, সংস্কারের দিক থেকে আস্তে আস্তে সেই দিকে যাওয়া উচিত। আমরা কি করতে চাই পুরোপুরি বলার মতো সময় এখনো আসেনি। তার কারণ হলো এটা পরিষ্কার যে আমাদের রাষ্ট্র গত 12-13 বছরে একটা খুবই খারাপ অবস্থার মধ্যে গেছে। বিরোধী দলের রাজনীতি অসম্ভব ছিল, ফলে নেতৃত্বের বিকাশ ঘটে নাই। বুদ্ধিজীবিতা অসম্ভব ছিল, ফলে বুদ্ধিজীবী ব্যক্তিত্বের বিকাশ ঘটে নাই। এবং নানান ধরনের কর্মপ্রক্রিয়া, এই যে টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলে লোকের সাধারণভাবে কথা বলা, সমস্ত লোকের কথা বলা প্রায় অসম্ভব ছিল, তালিকা ছিল। এর ফলে যেটা ঘটেছে, বাস্তব সমস্যা যেটা ঘটেছে সেটা হলো যে আমাদের প্রচুর লোকের অভাব আছে যারা ব্যাপারটাকে দ্রুত চালিয়ে নেবে, কিন্তু আন্দোলন আবার নতুন লোক তৈরিও করে। সেটা হয়েছে। এমত অবস্থায় আসলে এক ধরনের সমঝোতার ভিত্তিতে আমাদের টাইম ফ্রেমটা ঠিক করতে হবে। শেষ করবে স্যার, কি করণীয় সেটা একটু বলে দিন। এক্স্যাক্টলি, করণীয় হলো যে এই সরকারকে এই টাইম ফ্রেম কিংবা কর্মসূচি ঘোষণার জন্য প্রথমে আরও কিছু সময় দিতে হবে। এটা হলো কর্মসূচি ঘোষণার জন্য, কারণ এখনো ইনস্টিটিউশনগুলো কিন্তু সচল হয় নাই। ওই পর্বে যাওয়ার পরে আসলে সংস্কারের প্রসেসটা ঘোষণা করবে, এবং সেটা নিজেই আসলে একটা টাইম ফ্রেম প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ঘোষণা করে, সেটা সবগুলো দলের সঙ্গে আলাপ করে অবশ্যই সম্মতি নিয়ে, একদম সম্মতি ছাড়া অন্য গোলমাল লেগে যাবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক মোহাম্মদ আজম, যিনি কিনা বর্তমান রাষ্ট্র যে সংস্কারের একটি কাজ চলছে দেশে তারও একজন চিন্তক। তারাও চিন্তা করছেন কীভাবে রাষ্ট্রকে সংস্কার করা যায়। তার সূত্র ধরে বলতে চাই, সবগুলো রাজনৈতিক দল এবং যারা আগে ক্ষমতায় ছিল তারাও এই দেশের নাগরিক, তারাও দেশকে নিশ্চয়ই ভালোবাসে। গুটি কয়েক দুর্বৃত্ত ছাড়া সকলের সমন্বিত প্রচেষ্টায় নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটুকু সময় দিয়ে এই যে গণমানুষের জয়, সেটি যাতে টেকসই হয় সেজন্য আমাদের সকলকে অন্তত ধৈর্য ধরা উচিত। সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।